আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে সেনা মোতায়েন করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আর প্রার্থীর ব্যয় বাড়ানোর কথা কমিশনে তুলে ধরেছে এনসিপি। রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আলোচনায় অংশ নিয়ে আজ এমন দাবি জানায় দলটি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। একই সাথে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত থেকে কমিশন কেন সরে এসেছে সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানায় দলটি। এদিকে সংলাপে অংশ নেয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি পোস্টার ব্যবহারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, প্রার্থীর ব্যয় বাড়ানো সহ বেশ কিছু দাবি জানিয়েছে। সংলাপের সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, বিগত নির্বাচনগুলোতে ভোটাররা নির্বাচন বিমুখ হয়ে পড়েছিল। আচরণবিধি প্রস্তুত করাটা বড় কাজ নয়, আচরণবিধি পরিপালনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা সুন্দর নির্বাচনের জন্য আচরণবিধি পরিপালনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তো আমাদের প্রত্যাশা যে আমাদের রাজনৈতিক দলগুলো এই আচরণবিধি পরিপালনে তাদের এক্সপেক্টেড রোলটা প্লে করবেন, এটা হচ্ছে আমাদের একটা প্রত্যাশা। বিজয় দিবস উদযাপনে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজয় দিবস 2025 উদযাপন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি কথা জানান। নির্বিঘ্নে বিজয় দিবস উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনীর সব ধরনের প্রস্তুতি আছে বলেও উল্লেখ করেন উপদেষ্টা। বিজয় দিবস উপলক্ষে ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে প্রতি বছর যে বিজয় দিবস প্যারেড আয়োজন করা হয় তা এবারও হচ্ছে না বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। শেখ হাসিনার রায় দেওয়ার পর দেশে কোনো অস্থিরতা তৈরি হয়নি বলেও দাবি করেন তিনি। রায় দেওয়ার পরে কোনো রকমের অস্থিরতা সৃষ্টি হয় নাই এবং বিজয় দিবসেও কোনো রকমের অস্থিরতার কোনো সম্ভাবনা নাই। কোনো পরিবর্তন আছে কিনা কর্মসূচির ক্ষেত্রে? কোনো কর্মসূচিও কোনো ধরনের পরিবর্তন নেই। সব কর্মসূচি আগেও যেভাবে হয়েছে এখনো একইভাবে হবে, বরঞ্চ আগের থেকে আরো বেশি হবে। শুধু গতবারও আমাদের প্যারেড হয় নাই, এবারও আমাদের প্যারেডটা হচ্ছে। কোনো শক্তির কাছে নত যেন না হয়ে কাজ করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রতিটি কেন্দ্রে 3 থেকে 5 জন সেনা সদস্য মোতায়েন করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। এছাড়া প্রার্থীর ব্যয় বাড়ানো সহ আচরণবিধিতে বেশ কিছু সংশোধনী আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি দল। সকালে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে সংলাপে দলগুলোর প্রতিনিধিরা এসব দাবি জানান। নূর হোসেনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বুধবার বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ 13টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। সংলাপে নির্বাচনী আচরণবিধিতে অমীমাংসিত বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি কিছু সংশোধনী আনার দাবি জানান রাজনৈতিক দলগুলোর নেতারা। বলা হয়েছে এতগুলো ওয়ার্ড প্রতি একটা ফেস্টুন লাগানো হবে, কিন্তু যাদের শক্তি সামর্থ্য বেশি তারা সংখ্যার পর সংখ্যা লাগিয়ে যাচ্ছে। পেশি শক্তি মুক্ত নির্বাচন আয়োজনের স্বার্থে নির্বাচনের আগেই অবৈধ অস্ত্র উদ্ধারে জোর দেওয়ার দাবি জানিয়েছে এনসিপি। ইলেকশন কমিশন, বিএনপি, জামাত এবং এরপরে নামবেন, অর্থাৎ ইলেকশন কমিশন সবগুলো দলের উপরে থাকবে। তাহলে হয়তোবা আমরা এই কোঅপারেশনে এগিয়ে আসতে পারবো। প্রতিটি ভোট কেন্দ্রে সেনা মোতায়েন ও তফসিল ঘোষণার পর লটারির মাধ্যমে ডিসিএসপি বদলি সহ বেশ কিছু দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। সংখ্যাটা একটু বৃদ্ধি করে অন্তত 5 জন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে, স্ট্যাকিং ফোর্স তো থাকেই। এ ব্যাপারে আপনাদের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা সেনাবাহিনীর সাথে আলোচনা নিশ্চয়ই হয়েছে বা হবে? সংলাপে অংশ নিয়ে কমিশনকে সংবিধান প্রদত্ত ক্ষমতা ব্যবহারের আহ্বান জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আমরা গণতন্ত্রের দেশে প্রতিষ্ঠা করব, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করব। আবার আমি যদি গিয়ে সেই নির্বাচনের দিন আমি গায়ের জোর অ্যাপ্লাই করি অথবা আমি নিয়ম ভঙ্গ করে কিছু করি, তাহলে তো কথায় আর কাজে মিল থাকলো না। পরে রাজনৈতিক দলগুলোর এসব দাবির বিষয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। সুষ্ঠু নির্বাচন আয়োজনে চান সবার সহযোগিতা। আচরণবিধি প্রস্তুত করাটা বড় কাজ নয়, আচরণবিধি পরিপালনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা সুন্দর নির্বাচনের জন্য আচরণবিধি পরিপালনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তো আমাদের প্রত্যাশা যে আমাদের রাজনৈতিক দলগুলো এই আচরণবিধি পরিপালনে তাদের এক্সপেক্টেড রোলটা প্লে করবেন, এটা হচ্ছে আমাদের একটা প্রত্যাশা।
গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সব প্রার্থী আচরণবিধি মেনে চলবে বলে প্রত্যাশাও করেন সিইসি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। একদিকে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার রায় দেয়া হচ্ছে, অন্যদিকে মবক্রেসি করে বিচার প্রক্রিয়াকে গৌণ করে তোলা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে দিতে না চাইলে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। সকালে রাজধানীতে একটি বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। বিভিন্ন জায়গায় এদিন বিক্ষুব্ধ জনতার উপর হত্যাযজ্ঞ চালায় হাসিনার পোষ্য বাহিনী। ২৪-এর গণঅভ্যুত্থানে বিএনপি বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির মহাসচিব ও দলটির স্থায়ী কমিটির সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার রায় দেয়া হচ্ছে, অন্যদিকে মবক্রেসি চলছে, এগুলো ফ্যাসিবাদের লক্ষণ মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনো মহল খুব চালাকির সঙ্গে রায়কে ভিন্ন খাতে নেয়ার জন্য এসব করছে। বিগত ১৬ বছরে বিএনপি একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আমি জানি না যে পৃথিবীর কোনো লিবারেল ডেমোক্রেটিক পার্টি এইরকম অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যাযজ্ঞের মধ্যে দিয়ে গেছে কিনা। দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে দিতে না চাইলে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে না চাই, তাহলে গণতন্ত্রকে আমাদের এখানে নারিশ করতে হবে, তাকে প্রতিপালন করতে হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করতে হবে। কোন দল কে জিতলো, কে হারলো, ইটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানটা শক্তিশালী হলো কিনা, আমার জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট কিনা, আমার মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট কিনা, আমাদের আপনার পার্লামেন্ট ইফেক্টিভ কিনা, আমাদের ব্যবস্থাটা আইনের শাসনে চলছে কিনা, সুশাসন চলছে কিনা, মানুষের সামাজিক মর্যাদা, আপনার এইগুলো আমরা রাখতে পারছি কিনা। আলোচনায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের পর ২৪-এর আন্দোলনে সবচেয়ে বড় গণহত্যা চালিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা। এছাড়া নির্বাচনকে প্রধান এজেন্ডা হিসেবে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সশস্ত্র বাহিনীর সহযোগিতা কামনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেছেন, সশস্ত্র বাহিনী মানুষের পক্ষে থাকায় বিগত শাসনের অবসান দ্রুত হয়েছে। রিপোর্ট আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাজধানীর মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ডিএসএসসি কোর্স 2025-এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনূস সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা সংকটকালে দেশের মানুষের পাশে ছিলেন বলেই ফ্যাসিস্ট সরকারের পতন সম্ভব হয়েছে। বাংলাদেশ ইজ এ লাকি কান্ট্রি। All the armed forces, the entire rank and file, under the leadership of their leaders, stay committed to the people. As a result, it came to an end very quickly. তবে সংকট এখনও পুরোপুরি কাটেনি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন রূপান্তরের পথে রয়েছে। আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনী সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। Ending is one thing. Ending doesn't solve everything. It creates new problems. To settling down, what role army plays in it. You are torn apart in debating, discussing, mulling over the whole thing. So now the time for election, we are looking forward to it. And we announced the date for February. Again, we need the support from our armed forces, from our police, and law enforcing agencies, all types. Because it is a big undertaking coming from an uprising. এবছর বাংলাদেশের সেনা, নৌ, বিমান বাহিনী, পুলিশ সহ বিদেশি 23টি দেশের মোট 311 জন সামরিক কর্মকর্তা ডিএসএসসি কোর্স সম্পন্ন করেছেন।
যার মধ্যে সেনাবাহিনীর ১৭০ জন, নৌবাহিনীর ৪৫ জন, বিমান বাহিনীর ৩৬ জন, বাংলাদেশ পুলিশের ১ জন নারী সহ ৩ জন কর্মকর্তা রয়েছেন। আর বিদেশি কর্মকর্তা ছিলেন ৫৮ জন। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কলম্বো সিকিউরিটি কনক্লেভ CSCর কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় ডক্টর খলিলুর রহমান সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য অজিত দোভালকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। সপ্তম কলম্বো সিকিউরিটি কনক্লেভ CSCর জাতীয় নিরাপত্তা স্তরের বৈঠকে অংশ নিতে ডক্টর খলিলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে ভারতে অবস্থান করছে। এ সফরকে ঘিরেই অজিত দোভালের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ এবং বৈঠক হয়। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় হত্যার পর ৬ লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে জবানবন্দি দিলেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক SI আফজালুল হক। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়ে তিনি বলেছেন, গত বছরের ৫ আগস্ট বিকেল ৪টায় ওসি সায়েদের নির্দেশনায় ASI বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য এই হত্যাকাণ্ডে অংশ নেয়। এরপর পেট্রোল ঢেলে আগুন দিয়ে মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। এ সময় শহীদদের পরিবার এবং আহতদের কাছে ক্ষমা চান SI আফজালুল হক। এ মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ২৩ জন। চলতি মাসেই সাক্ষ্য গ্রহণ শেষ হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন। আশুলিয়ায় লাশ পোড়ানোর এ মামলায় সাবেক MP সাইফুল ইসলাম সহ আসামি করা হয় ১৬ জনকে। তাদের মধ্যে কারাবন্দী রয়েছেন ৮ জন। লাশ পোড়ানোর আগের বর্ণনাটা সম্পূর্ণ দিয়েছেন, কে গুলি করেছেন, কিভাবে গুলি করা হয়েছে, কে ডিপ্লয়েড করেছেন এবং পরবর্তীকালে কমান্ড রেসপন্সিবিলিটিতে পরবর্তীকালে এবং পূর্বে এলাকার MP সাইফুল ইসলাম এবং DIG সৈয়দ নুরুল ইসলাম, SP আসাদুজ্জামান রিপন এবং এডিশনাল SP যে 2 জন আছেন জোন ইনচার্জ, তাদের ভূমিকার ব্যাপারে অর্থাৎ তাদের ইনঅ্যাকশন এবং পাওয়ার টু পানিশ যেটা প্রয়োগ করেননি বা ইনঅ্যাকশন করেছেন সেইটার উপর বর্ণনা দিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে আসবে কিনা তা জানা যাবে আগামীকাল। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ কাল এই বিষয়ে রায় ঘোষণা করবেন। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলে কততম সংসদ নির্বাচন থেকে তা কার্যকর হবে তাও স্পষ্ট হবে এই রায়ের মাধ্যমে। রিপোর্টারও জানাচ্ছেন হাসান জাভেদ। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে 1996 সালে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করেছিল বিএনপি সরকার। 3টি নির্বাচনও হয় সেই সরকারের অধীনে। এরপর এক রিটের প্রেক্ষিতে 2011 সালের মে মাসে এই ব্যবস্থা বাতিল করে ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। সেই রায়ের ভিত্তিতে একই বছরের জুন মাসে সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। জুলাই অভ্যুত্থানের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে আপিল বিভাগের সেই রায় রিভিউ চেয়ে 8 জন ব্যক্তি ও 2টি সংগঠন আবেদন করেন। পরে শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয়। সেই আপিলের উপর শুনানি শেষ হয় গত 11 নভেম্বর। খায়রুল হক তিনি তার নিজের ইচ্ছা মতো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই জাজমেন্টটি দিয়েছেন। বর্তমানে যে রায়টি হবে সেটি হবে ত্রয়োদশ সংশোধনী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সর্বশেষ রায়, যে রায়টি ফলো হবে। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধান কোনো কোরআন বা বাইবেল নয় যে তাকে পরিবর্তন করা যাবে না। সংবিধানের মৌলিক কাঠামো ঠিক রেখে তাতে সংস্কার করা যাবে। গণতন্ত্র যদি আমার বেসিক স্ট্রাকচার হয়, সেই গণতন্ত্রকে শানিত করার জন্য, ঋদ্ধ করার জন্য, উন্নত করার জন্য, সংরক্ষণ করার জন্য, সমৃদ্ধ করার জন্য যে কোনো পদক্ষেপই এটা বেসিক স্ট্রাকচারের সাথে মার্জ করবে। আপিলকারীদের আইনজীবীরা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস এবং দেশের গণতন্ত্রকে নস্যাৎ করা হয়েছে। মানুষের মৌলিক অধিকার বলতে কিছু ছিল না। সুপ্রিম কোর্টের যে রায়টি ঘোষণা হবে, ভবিষ্যতে আর কোনোদিন কেয়ারটেকার গভর্নমেন্ট এবং নির্বাচন প্রসেস নিয়ে আমরা কেউই যেন আর অনিশ্চয়তায় না ভুগি। শুনানিতে সব পক্ষের আইনজীবীরাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষে মত দেন। একই সাথে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে যেন তা কার্যকর করা হয় সেই আর্জিও জানান তারা। এই সরকারের পরবর্তী সরকার যারা আসবে সেখান থেকে যদি কার্যকর করেন এখানে কোনো ব্যত্যয় হবে না। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে দোকানে ঢুকে গুলি করায়
গুলি করে হত্যার ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। গ্রেফতারকৃতরা হলেন পাতা সোহেল এবং সুজন। আজ রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলন করে একথা জানায় র্যাব 4-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব আলম। আলোচিত এই খুনের ঘটনায় পুলিশের পাশাপাশি তদন্ত করে র্যাব। কাল মঙ্গলবার রাতভর আশুলিয়ার বিরুলিয়া এবং টঙ্গীতে অভিযান চালিয়ে 2 জনকে গ্রেফতার করা হয়। র্যাব অধিনায়ক জানান, রাজনৈতিক কোন্দল, চাঁদাবাজি এবং মাদকের নিয়ন্ত্রণ নিতে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। গেল সোমবার সন্ধ্যায় রাজধানী পল্লবীর একটি হার্ডওয়্যার দোকানে ঢুকে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে কয়েকজন সন্ত্রাসী। আসামিদের থেকে আমরা যেই প্রাথমিক যে তথ্যাদি পেয়েছি তাতে উক্ত ঘটনার পিছনে আমরা রাজনৈতিক কোন্দল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উক্ত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাই। এছাড়াও তারা জানায় যে উক্ত হত্যাকাণ্ডটি সংগঠিত করার পিছনে একটি সুপরিকল্পিত পরিকল্পনা কাজ করে, যাতে একটি মোটা অঙ্কের অর্থ লেনদেন হয়। শরিয়া ভিত্তিক 5 ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা করে একীভূতকরণের ফলে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ক্ষতির বিষয়টি বিবেচনা করতে সরকার এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি চেয়ারম্যান মমিনুল ইসলাম। সকালে রাজধানীর নিকুঞ্জে ডিএসসি টাওয়ারে পুঁজিবাজারের উন্নয়নে অংশীজনদের নিয়ে সেমিনারে কথা বলেন ডিএসসি চেয়ারম্যান। সেমিনারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস 2025 নিয়ে নিজেদের মতামত এবং প্রস্তাবনা দিয়েছে বিনিয়োগকারী সহ পুঁজিবাজার সংশ্লিষ্টরা। এ সময় বক্তারা বলেছেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থার স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভালো কোম্পানি অন্তর্ভুক্ত করা সহ আরও বেশি আইপিও এনে শেয়ার বাজারে গতিশীলতা বাড়ানোর তাগিদ দেন তারা। ডিএসসির পক্ষ থেকে কিন্তু গত 3 মাস ধরে বাংলাদেশ ব্যাংক, বিসেক, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, এফআইডি সবার সাথে যোগাযোগ করা হচ্ছে। ডিপোজিটারদেরকে যেভাবে ইন্টারেস্ট প্রোটেক্ট করা হচ্ছে একটা স্পেশাল রেজলিউশন নিয়ে, তো আমার শেয়ার বাজারেও তো লক্ষ লক্ষ ফ্যামিলি জড়িত আছে এবং তারা তো যে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে আস্থা রেখে বিনিয়োগ করেছিল, সেই অডিটেড ফাইন্যান্সিয়াল তো রাইট ছিল না। বিশ্বের 84তম ক্রিকেটার হিসেবে 100তম টেস্ট খেলার মাইলফলক স্পর্শের দিনে মুশফিকুর রহিমকে প্রশংসায় ভাসিয়েছেন সংশ্লিষ্টরা। দেশের সেরা এই ব্যাটারকে শুভকামনা জানিয়েছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এছাড়াও দেশ ও বিদেশ থেকে কিংবদন্তিদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন মুশফিক। মমিনুর রিপনের রিপোর্ট। মিরপুর টেস্টের প্রথম দিন শেষেও 100তম টেস্টের মাইল ফলকের জন্য বিশেষ সম্মাননা পেলেন মুশফিকুর রহিম। বিসিবি সভাপতিকে নিয়ে মিস্টার ডিপেন্ডেবলকে বিশেষ ক্রেস্ট দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। মুশফিক প্রথম 100তম টেস্ট খেলছে, তো আজকের দিনটা শুধুমাত্র টেস্ট ক্রিকেটের জন্য আমাদের জন্য একটা অত্যন্ত একটা মাইল ফলক আজকে আমরা পাস করলাম। 99 রানে আজকে খেলা শেষ হয়েছে। কালকে উনি 100তম টেস্টে 100 রান করবেন, এটা আমাদের জন্য একটা প্রাপ্তি এবং আশা করি ফলোড বাই মুশফিক ভাই আরও অনেক প্লেয়ার 100তম টেস্টের মাইল ফলক ছুবে। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইল ফলক স্পর্শ করায় দিনভর দেশি বিদেশি ক্রিকেটারদের ভালোবাসা আর শুভেচ্ছায় সিক্ত মিস্টার ডিপেন্ডেবল। তার কীর্তিতে মুখরিত দেশের সাবেক ক্রিকেটাররা। মুশফিক হি ডিড লট অফ গুড থিংস ফর বাংলাদেশ ক্রিকেট। অনেক অ্যাচিভমেন্ট আছে যা ওর কথা না বললে হয় না, এবং এটা সবচেয়ে বড় কথা যে একটা দেশের জন্য 100টা টেস্ট খেলা, এটা আসলে সবার কপালে হয় না, বাট ওর জন্য ও এটা ডিজার্ভ করে। যেই ট্রিবিউটটা মুশফিকের দেওয়া হলো, যে ট্রিবিউটটা আমাকে দেওয়া হলো, এটা মনে হয় যারা এই ক্রিকেটের সাথে আছেন সেটা সবাই প্রাপ্য। এটা অবিশ্বাস্য এক অর্জন। প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিক এই কীর্তি গড়েছে। আমি মুশফিককে তার 100তম টেস্টের জন্য অভিনন্দন জানাই। আশা করি সে তার ক্যারিয়ারের অন্যতম সেরা ম্যাচ খেলবে। প্রথম দিন শেষে 99 রানে অপরাজিত মুশফিক 3 অঙ্ক ছুলেই 100তম টেস্টে সেঞ্চুরির বিরল রেকর্ডের ক্লাবে নাম লেখাবেন তিনি। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।